বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা আছে যেগুলো বছরের পর বছর ধরে মানুষের মনে প্রশ্ন তৈরি করে রেখেছে। উত্তর মেলেনি আজও, কিন্তু হঠাৎ করে সেই পুরনো ক্ষতগুলো আবারও টাটকা হয়ে উঠেছে। এবার প্রশ্ন উঠছে না শুধু অপরাধীদের বিচার নিয়ে, প্রশ্ন উঠছে যে বিচার প্রক্রিয়াটাই কোন দিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং কাকে বাঁচানোর জন্য পুরো খেলাটা সাজানো হচ্ছে। গল্পটা শুরু হচ্ছে পিলখানা থেকে 2009 সালের সেই ভয়াবহ 25 ও 26 ফেব্রুয়ারি। কিন্তু গল্পের মোড় ঘুরে যাচ্ছে 2025 সালে এসে, যখন তারেক রহমান ক্ষমতায় বসে প্রথমে যে ফাইলে সই করলেন সেটা নিয়ে বড় ঝড় উঠেছে। কথাটা একটু গোড়া থেকে বলা দরকার। 2009 সালের ফেব্রুয়ারিতে পিলখানায় যা ঘটেছিল সেটাকে অনেকেই বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দিতে চাইছেন, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেদিন পরিকল্পিতভাবে 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা হয়েছিল। এটা কোনো স্বতঃস্ফূর্ত বিদ্রোহ ছিল না, এটা ছিল গভীর ষড়যন্ত্রের ফসল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই ঘটনার তদন্ত হয়েছিল বটে, কিন্তু সেই তদন্তে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা হয়নি, বরং অনেক নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করে বিচারের নামে প্রহসন চালানো হয়েছিল। কারণটা সহজ, শেখ হাসিনা নিজেই এই ঘটনার সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। যে নিজেই অপরাধী সে কিভাবে সঠিক তদন্ত করবে? এটা ছিল এক ধরনের ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া, যেখানে আসল খেলোয়াড়দের আড়াল করে নিরীহ মানুষদের শান্তি দেওয়া হয়েছে। এরপর সময় গড়িয়েছে 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটেছে। তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। আর এই ইউনূস সরকারই পিলখানার ট্র্যাজেডি নিয়ে একটি নতুন তদন্ত কমিশন গঠন করেছিল। সেই তদন্তের রিপোর্ট যখন এসে গেছে তখন বাংলাদেশের রাজনীতিতে একটা ভূমিকম্প হয়ে গেছে বলা চলে, কারণ সেই রিপোর্টে স্পষ্টভাবে ভারতের সম্পৃক্ততা পাওয়া গেছে। ভারতের গোয়েন্দা সংস্থা র এবং সাউথ ব্লকের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ উঠেছে। এটা কোনো গুজব নয় বা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা একটা সরকারি তদন্ত কমিশনের আনুষ্ঠানিক রিপোর্ট। এই রিপোর্ট প্রকাশের পর ভারত চরম বিপাকে পড়েছে, কারণ এই তথ্য যদি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে জাতিসংঘ, ইউরোপ, আমেরিকা সবখানে ভারতকে একটি সার্বভৌম দেশের সেনা সাথে জড়িত রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হবে। এটা ভারতের জন্য কূটনৈতিকভাবে ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। এখানে গল্পটা আরো গভীর হয়ে যাচ্ছে। শুধু পিলখানা নয়, ভারতের বিরুদ্ধে আরো একটি মারাত্মক অভিযোগ রয়েছে, সেটা হচ্ছে ট্রান্সন্যাশনাল ডিসঅ্যাপিয়ারেন্স বা আন্তর্দেশীয় গুমের ঘটনা। সালাউদ্দিন আহমেদের কেসটা মনে করুন। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ঢাকার উত্তরা থেকে একটি অ্যাসেম্বলিং বিল্ডিং থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে পরে পাওয়া গেছে ভারতের শিলংয়ের জেলে। একজন বাংলাদেশের নাগরিককে বাংলাদেশের মাটি থেকে তুলে নিয়ে ভারতের জেলে রাখা হয়েছে। এটা কি কোনো সাধারণ অপহরণ? এটা একটা সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আরও একটা রাষ্ট্রের সরাসরি আগ্রাসন। সুকরঞ্জন বালির গুমটের ঘটনাও সেই একই রকম, সরাসরি ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। এগুলো এখন প্রমাণিত তথ্য। তো এই দুই কেস নিয়ে ভারত মরিয়া হয়ে উঠেছে। পিলখানা ট্র্যাজেডি এবং গুম কেস, এই দুই জায়গা থেকে ভারত যে কোনো মূল্যে মুক্তি চায়, কারণ এই দুই কেস যদি আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে ভারতের জন্য সেটা হবে কূটনৈতিক বিপর্যয়। এমনকি ভারতের অভ্যন্তরে মোদী সরকারের বিরুদ্ধে জনগণ প্রশ্ন তুলবে যে তোমরা বাংলাদেশের ভেতরে গিয়ে সব কি করছো। এই চাপ থেকে বাঁচতে ভারত একটা পথ খুঁজেছিল। এখন একটা বড় প্রশ্ন উঠছে যে অনেকে ভাবছেন কিন্তু তা জোর করে বলতে পারছেন না, তারেক রহমান বাংলাদেশে ফিরে এসে ক্ষমতায় বসলেন, এটা কি শুধু জনগণের ভোটের ফলাফল, নাকি এর পেছনে ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং কাজ করছে? অনেক বিশ্লেষকরা বলছে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসাটাই ছিল ভারতের সাথে একটা বড় ডিলের অংশ। ভারত চেয়েছে তারেক রহমান ক্ষমতায় আসুক যাতে সে এই দুটো কেস থেকে ভারতকে বাঁচাতে পারে, আর তারেক রহমান ক্ষমতায় এসে ঠিক সেই কাজটাই করলেন। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে প্রথম যে ফাইল সই করেছেন সেটা হচ্ছে পিলখানা ট্র্যাজেডি নিয়ে নতুন তদন্তের আদেশ। এর মানে কি? এর মানে হচ্ছে ইউনূস সরকারের সময়কাল যে তদন্ত রিপোর্ট ভারতকে দায়ী করা হয়েছিল সেই তদন্ত বাদ। নতুন তদন্তে ভারতের সম্পৃক্ততা আর পাওয়া যাবে না, বরং শেখ হাসিনা এবং তার মন্ত্রী এমপিদের আসামি করে পুরো বিষয়টা গুটিয়ে ফেলা হবে। শেখ হাসিনা তো এমনিতেই নিষিদ্ধ, জাহাঙ্গীর কবির নানক আর বাকিদের ধরা হবে। এদের সামনে
এনে ভারতকে পেছনে দিয়ে বের করে দেওয়া হবে। এটাই ছিল পরিকল্পনা, এটাই ডিল। কিন্তু ডিল বাস্তবায়ন করতে গিয়ে তারেক রহমান যে বাধার মুখে পড়বেন সেটা হয়তো তিনি আন্দাজ করতে পারেননি। সেই বাধাটার নাম জামাত ইসলামী। জামাত টের পেয়ে গেছে যে পুরো খেলাটা, ঘটনাটা বুঝে ফেলেছে, আর বুঝে ফেলেই তারা মাঠে নেমে পড়েছে। জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার এই বিবৃতি দিয়েছেন, যেটা আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এর অর্থ অনেক তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন 2009 সালে পিলখানা সেনা রহস্য উদ্ঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এই এক লাইনে বক্তব্যের মধ্যে লুকিয়ে রয়েছে তারেক রহমানের পুরো পরিকল্পনা ভেস্তে যাওয়ার বীজ। গোলাম পরোয়ার তার বিবৃতিতে বলেছেন, সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালিয়েছে। তিনি বলেছেন, এই ঘটনার মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে মূলত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। স্বৈরাচার আওয়ামী লীগের সরকার এই ঘটনার পর অনেক নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছিলেন। তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়ে কারাগারে আটক রাখা হয়েছিল। অনেক নির্দোষ প্রমাণিত হওয়া সত্ত্বেও ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কারণে তাদের মুক্তি মেলেনি। এই বিবৃতির লাইনে লাইনে যা বলা হয়নি সেটা হলো আসল কথা। জামাত যখন বলছে প্রকৃত রহস্য উদ্ঘাটন, তখন তারা আসলে বলছে যে ভারতের সম্পৃক্ততার বিষয়ে চাপ দেওয়া যাবে না, ভারতের সম্পৃক্ততার বিষয়টা চাপা দেওয়া যাবে না। তারেক রহমান নতুন তদন্ত করে ভারতকে বাঁচাতে চাইলে জামায়াত সেটা হতে দেবে না। জামায়াত সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরবেন। বিরোধী দলের ভূমিকা থেকে তারা প্রতিটি অপকর্মের বিপরীতে সঠিক অবস্থান নেবেন। এখন প্রশ্ন হচ্ছে, জামায়াত কি আসলে পারবে তারেক রহমানের এই পরিকল্পনা ব্যর্থ করতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বুঝতে হবে জামায়াতের কৌশলটা কি। জামায়াত শুধু বিবৃতি দিয়ে থেমে গেলে হবে না, কারণ তারা শ্যাডো ক্যাবিনেটের মতো কাজ করবে। সরকার যখন ভুল তদন্ত করবে, জামাত তখন বিকল্প তদন্তের দাবি তুলবে। সরকার যখন ভারতকে বাঁচাতে চাইবে, জামাত তখন ভারতের সম্পৃক্ততার প্রমাণ জনগণের সামনে হাজির করবে। এটা হবে একটা সমান্তরাল লড়াই, যেখানে সরকার একটা ন্যারেটিভ তৈরি করতে চাইবে আর জামাত সেই ন্যারেটিভ ভেঙে দিতে চাইবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন, গোলাম পরোয়ার তার বিবৃতিতে কারাগারে আটক নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবি জানিয়েছে। এটা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কথা বলছে। এটা শুধু একটা মানবিক দাবি নয়, এটা একটা রাজনৈতিক চাল। কারণ এই দাবি পূরণ করতে গেলে সরকারকে আগের বিচার প্রক্রিয়ার ত্রুটি স্বীকার করতে হবে। আর সেই ত্রুটি স্বীকার করলে প্রশ্ন উঠবে আসল অপরাধীকে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আবার ফিরে আসতে হবে ভারতের সম্পৃক্ততার দিকে। এটা একটা চক্র, যেখান থেকে তারেক রহমান বের হতে পারবে না যদি জামায়াত চাপ দিতে থাকে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই লড়াইয়ের শেষ কোথায়? তারেক রহমান কি সত্যি ভারতকে বাঁচাতে পারবেন, নাকি জামায়াতের চাপে শেষ পর্যন্ত সঠিক তদন্ত ও বিচার করতে বাধ্য হবেন? এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। কিন্তু একটা বিষয় পরিষ্কার যে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের বিরোধী দলীয় ভূমিকা একটা নতুন মাত্রা পেয়েছে। তারা শুধু রাস্তায় আন্দোলন করবে না, তারা তথ্যভিত্তিক লড়াই করবে। প্রতিটি ইস্যুতে সরকারের বিকল্প অবস্থান উপস্থাপন করবে। সাগরনী হত্যাকাণ্ডের কথা মনে করুন, কত বছর হয়ে গেলেও কোনো বিচার হয়নি, আলোর মুখ দেখেনি সেই মামলা। পিলখানার ট্র্যাজেডিও কি এই একই পরিণতি বরণ করবে? বিএনপি সরকার বলবে তদন্ত চলবে, বছরের পর বছর এভাবেই পার করবে, ফাইল পরে থাকবে, ধুলো জমবে। কিন্তু জামায়াত সেটা হতে দেবে না বলেই মনে হচ্ছে। তারা ক্রমাগত চাপ দিয়ে যাবে, জনগণকে জানাবে আসল সত্যটা কি, ভারতের ভূমিকা কি ছিল সেটা বারবার সামনে আনবে। জামায়াতের এই অবস্থান শুধু পিলখানার ইস্যুতেই সীমাবদ্ধ থাকবে না। তারেক রহমান সরকার যদি ভারতের সাথে কোনো গোপন সমঝোতা করে, তাহলে সেই সমঝোতার প্রতিটি দিক জামায়াত উন্মোচন করতে চাইবে। গুম কেস থেকে শুরু করে সীমান্ত হত্যা, পানি সমস্যা, তিস্তা চুক্তি, প্রতিটি ইস্যুতে জামায়াত একটা শক্তিশালী বিরোধী কণ্ঠস্বর হিসেবেই আবির্ভূত হবে বলে মনে হচ্ছে। বাংলাদেশের জনগণ এখন সতর্ক চোখে দেখছে। তারা জানতে চায় সত্য, 2009 সালে তাদের সেনাবাহিনীর 57 জন অফিসারকে কারা হত্যা করেছিল, কেন করেছিল, কোন দেশের মদদে এটা হয়েছিল। এই প্রশ্নের উত্তর তারা জানতে চায়। আর জামায়াত সেই উত্তর দেওয়ার চেষ্টা করছে, তারেক রহমান সেই উত্তর লুকাতে চাইছেন। এই দুই বিপরীত শক্তির টানাপোড়েন বাংলাদেশের রাজনীতিতে এখন একটা ক্রিটিক্যাল পয়েন্ট এসে দাঁড়িয়েছে। আগামী দিনগুলোতে এই লড়াই আরো তীব্র হবে, কে জিতবে সেটা সময় বলে দেবে। তবে একটা কথা নিশ্চিত করে বলা যায়, জামায়াত যদি তাদের এই অবস্থান অটল থাকে, তাহলে তারেক রহমানের পক্ষে ভারতকে বাঁচানো খুব একটা সহজ হবে না।